1979 সালে চীনের সাথে ভিয়েতনামের যুদ্ধ হয়। এই সময় ভিয়েতনামের মহিলা গেরিলা ইউনিটগুলো চীনের এয়ারফোর্সে আক্রমণ করা একটি সাধারণ ঘটনা ছিল। তারা ছিল খুবই নির্দয়, কিন্তু একদিন দুই ভিয়েতনামী মহিলা তাদের এই সিস্টেমকে অমান্য করেছিল। যদিও তারা শত্রু দলের একটি ছেলে জীবন বাঁচিয়েছিল, কিন্তু তারা কাজটি কোনো মহৎ উদ্দেশ্যে করেনি। ভিয়েতনামের সাথে যুদ্ধের সময় চীন সৈন্যবাহিনী সংকটের মুখোমুখি হয়েছিল। এক মাসের প্রশিক্ষণে তাদের শক্তিশালী সৈন্য প্রস্তুত করা কঠিন হয়ে পড়েছিল। তাই নতুন সৈন্যবাহিনীর সামরিক দক্ষতার অভাব ছিল, আর এ কারণেই নতুন অভিজ্ঞতাহীন সৈন্যদের প্রধান সৈন্যদের সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল, যেখানে তারা যুদ্ধের বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম এবং উপকরণ সরবরাহের ব্যবস্থা করত, যার ফলে তারা ভিয়েতনামী মহিলা গেরিলা ইউনিটগুলোর কাছে সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল। যার কারণে নির্ভীক ভিয়েতনামী মহিলারা এরিয়া সদর দপ্তরে খুব সহজেই আক্রমণ করে তাদের সামনে আসা সবকিছু ধ্বংস করে দেয়, যেমন সরবরাহকারী, মানবিক সাহায্যকারী, ওষুধ, সরঞ্জাম, গোলাবারুদ এবং সৈন্য। তারা কাউকে জীবিত রাখতো না, এমনকি যারা অস্ত্র ফেলে দিয়ে আতঙ্কে পালানোর চেষ্টা করত তাদেরও ধরে ফেলতো। যারা আত্মসমর্পণ করত তাদের প্রতি তারা কোনো দয়া দেখাতো না। শত্রুর প্রতি করুণা তাদের নীতিতে ছিল না। কিন্তু একদিন গেরিলা যোদ্ধারা তাদের এই নীতি অমান্য করে ব্যতিক্রম কিছু করেছিল। তারা চীনা সদর দপ্তরের একজন তরুণ ছেলেকে ছেড়ে দিয়েছিল, যদিও তরুণ ছেলেটি তাদের কাছে জীবন ভিক্ষা চায়নি। বন্ধুরা, এই সাহসী ব্যক্তির নাম হুয়াং গানজং। তিনি চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউনান প্রদেশের বাসিন্দা। যুদ্ধের সময় তার বয়স ছিল 18 এবং তিনি যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি সামরিক সরঞ্জাম মেরামত, আহত সৈন্য, গোলাবারুদ এবং জ্বালানি পরিবহনের দায়িত্বে ছিলেন। গেরিলা ইউনিটের দুই ভিয়েতনামী মহিলা তাকে ধরে ফেলে এবং তাদের সাথে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার যাত্রাটি ছিল খুবই দীর্ঘ। এ সময় হুয়াং কয়েকবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি গেরিলা মহিলাদের চেয়ে সেই জায়গা কম চিনতেন, তাই তাকে দ্রুত পুনরায় ধরে ফেলে। যুদ্ধের পর ক্লান্ত হয়ে গানজং নিশ্চিত ছিলেন যে পরের দিন তার জীবনের শেষ দিন হবে, কিন্তু ভিয়েতনামী মহিলাদের অন্য পরিকল্পনা ছিল। তারা তাকে অন্য উদ্দেশ্যে সাথে নিয়ে গিয়েছিল। যাত্রার সময় হুয়াং বুঝতে পেরেছিল যে তারা তাদের ইউনিট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও তার হাত এবং চোখ বাঁধা ছিল, কিন্তু তার শ্রবণ শক্তি ছিল খুবই তীক্ষ্ণ। যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল সেই দুই মহিলার মধ্যে কথোপকথন থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে তারা তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর গেরিলা মেয়ে দুটি বনে বসবাসের সিদ্ধান্ত নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করছিল, কারণ তারা যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিল। এই মুহূর্তে তাদের বিশেষ চাহিদা জাগ্রত হয়, আর তারা তাদের এই চাহিদার জন্য হুয়াংকে বেছে নিয়েছিল, কারণ তারা তার চেহারায় আকৃষ্ট হয়েছিল। তিনি সত্যি একজন আকর্ষণীয় সুদর্শন পুরুষ ছিলেন, যা তার শৈশব থেকে লক্ষ্য করা গিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে তার আকর্ষণ আরো বেড়ে যায়। চীনা শিল্পীরা প্রায় তাকে তার চিত্রকর্মের জন্য পোজ দেওয়ার আমন্ত্রণ জানাতো। তার মডেলিং এর জন্য তাকে উদারভাবে পুরস্কৃত করত। হুয়াং মহিলাদের মধ্যেও বেশ জনপ্রিয় ছিলেন। তার প্রশংসা করার জন্য আকাশ থেকে পড়তো, এমনকি মেয়েরা খুবই অল্প বয়সে তাকে বিয়ে করার প্রস্তাব দিত। বন্ধুরা, এরপর কয়েকদিন ধরে গানজং সেই মেয়েগুলোর সাথে গভীর বনে ভ্রমণ করেছিল। তাদের যাত্রার শেষ গন্তব্য ছিল বাঁশ এবং পাতা দিয়ে একটি কুঁড়ে ঘর, যা ওই মেয়েগুলো তৈরি করেছিল। সেখানে তারা তাকে খাবার দিয়েছিল, জল দিয়েছিল এবং দীর্ঘ পথের পর বিশ্রাম নেওয়ার অনুমতি দিয়েছিল। তবে পরের দিন হুয়াং কঠোর পরিশ্রমের মুখোমুখি হয়েছিল। তাকে এখানে আনার আসল কারণ তিনি বুঝতে পারেন। তাকে প্রত্যেক বন্দীর সাথে পালাক্রমে বিছানা ভাগ করে নেওয়ার কথা বলা হয়। যদিও প্রথমে সে পালানোর চেষ্টা করেছিল টয়লেটে যাওয়ার কথা বলে, কিন্তু নতুন জায়গায় কোনো কিছু চিনতে না পারা এবং বন্যপ্রাণীদের দ্বারা বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। এমনকি একটি বিষাক্ত সাপের মুখোমুখি হয়েছিল, যা তাকে কামড়েছিল। বিষ ক্রিয়ায় হুয়াং জ্ঞান হারিয়ে ফেলে, আর এরপর একই ভিয়েতনামী মেয়ে তাকে খুঁজে পেয়েছিল। তারা তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা প্রদান করেছিল, প্রলেপ দিয়েছিল এবং তাকে সুস্থ করে তুলেছিল। তার সুস্থতার সময় এই কাজগুলো কয়েকদিন ধরে পিং নামের একটি মেয়ে করেছিল। এই সময় হুয়াং পিং নামের মেয়েটির সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিল এবং তার প্রেমে পড়তে শুরু করেছিল। অবশেষে হুয়াং তার ভাগ্য মেনে নিয়েছিল, পিংকে বিয়ে করে সংসার করতে শুরু করে এবং শীঘ্রই পিং তার সন্তানের জন্ম দেয়। এভাবে তাদের সংসার জীবন 13 বছর ধরে চলে। হঠাৎ একদিন হুয়াং এলাকায় ঘুরে বেড়ানোর সময় চীনের লেখা সহ একটি বোতল দেখতে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি চীন সীমান্ত থেকে খুব বেশি দূরে নেই। তিনি আশেপাশের এলাকা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। যখন সে আশেপাশের এলাকা ভালোভাবে চিনে ফেলেছিল, হঠাৎ একদিন সেখান থেকে পালিয়ে যায়। পালাতে তার কয়েকদিন সময় লেগেছিল। হুয়াং চীনে ফিরে এসেছিল এবং তার গ্রামে ফিরে গিয়েছিল, যেখানে তাকে দীর্ঘদিন মৃত বলে ধরা হয়েছিল। পরবর্তীতে হুয়াং চীনে ফিরে আসার পর তার সাথে ঘটে যাওয়া এসব ঘটনা পুলিশের কাছে জানায়। বন্ধুরা, যদিও তার বন্দি জীবন যন্ত্রণার মতো মনে হয়েছিল, কিন্তু তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত আফসোস করেছিলেন, কেননা তিনি তার সন্তান আর তার স্ত্রী পিংকে কখনোই দেখতে পাননি, যাকে তিনি গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিলেন। বন্ধুরা, ঘটনাটি যদিও খুবই মর্মান্তিক, কিন্তু নিজের মাতৃভূমিকে হুয়াং কখনোই ভুলতে পারেনি। তাই তো স্ত্রী সন্তান ফেলে 13 বছর পর মাতৃভূমির টানে নিজের গ্রামে চলে আসেন।